বাংলাদেশ সীমান্তের কয়েকটি পয়েন্টে বিএসএফ পুশিন করার চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে সংবাদে আপনারা দেখে থাকবেন। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি তারা বলছে যে এই পুশিনের চেষ্টা তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। একই সাথে আপনারা লক্ষ্য করে থাকবেন যে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার বিস্ফোরক মন্তব্য শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা নতুন করে চাওয়ার করেছে বাংলাদেশের অভ্যন্তরে। রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই নিয়ে প্রতিক্রিয়া আছে, আপনারা দেখে থাকবেন। সেই সাথে সাথে আলোচনার একই সাথে কিছু অংশে আমরা উঠে আসবো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর খলিলুর রহমান তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন সেই বিষয়। সব কিছু মিলিয়ে বর্তমান সরকারের 100 দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক চালে কতটুকু এগোলো, কিভাবে তার অধিকারগুলো আদায় করে নিবে, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কী হবে এবং আসছে দিনগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা কেমন হবে। স্বাগত জানাচ্ছি। আপনারা রয়েছেন চ্যানেল 24-এর পর্দায় মিট দ্য পিপল এই আয়োজনে। আপনাদের সাথে আমি রয়েছি সঞ্চালক হিসেবে রহমান রাশেদ, এবং আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। পরিচয় করে দিয়ে আমার হাতে ডান পাশে রয়েছেন অধ্যাপক শাহাব ইনাম খান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। এবং একই সাথে আমার হাতের বাঁ পাশে রয়েছেন জনাব রাহিদ ইজাজ, তিনি কূটনৈতিক প্রতিবেদক। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে এই পুশিন বিষয়ে আমাদের সাথে কথা বলতে আমরা চেষ্টা করব কলকাতায় আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, তার সাথে সংযুক্ত হতে শুভজিৎ পুততুণ্ড। আমরা আলোচনার শুরুতে তার সাথে সংযুক্ত হতে পেরেছি, আমরা তার কাছে চলে যেতে চাই। শুভজিৎ, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি। পুশিনের যতগুলো ঘটনা আমরা লক্ষ্য করছি, আপনি একটু জানাবেন যে বিএসএফ বা সেখানকার সরকার, রাজ্য সরকার আসলে কিসের ভিত্তিতে, কোন আইনি ভিত্তিতে এই পুশিনগুলো ঘটাচ্ছেন, তাদের বক্তব্য কী? যখন বিতর্কিত বিষয় ভারতের কাছে বিষয়টা, তা যখন বিতর্কিত বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, একটু বিতর্কিত বিষয় দিয়ে শুরু করি। ঘটনা এটা প্রায় 6 মাস আগেকার ঘটনা। আওয়ামী লীগের একজন নেতৃত্ব তিনি কিন্তু এখানে বেশ কিছু অপরাধ সংক্রান্ত বিষয়ে তিনি জড়িয়ে যায় এবং তার বিরুদ্ধে মামলা হয় নিউটাউন থানায়, এবং তারপরে তাকে আদালতে তোলা হয়, তাকে বাংলাদেশে ডিপোর্টের অর্ডার হয় এবং বাংলাদেশে তাকে ডিপোর্ট করার জন্য আওয়ামী লীগ যারা স্থানীয় এই মুহূর্তে যারা কলকাতায় রয়েছে তারা দাবি করে যে বাংলাদেশে তাকে এখন পাঠাতে হবে, যেটা বিজিবির হাতে না তুলে দিয়ে তাকে পুশিং করে দেওয়া হয় খালি কোনো জায়গায়, তাকে সেভাবেই পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। পরবর্তীকালে তিনি আবার ভারতে ফিরে এসেছেন। আবার এই জাস্ট গত 2 সপ্তাহের ঘটনা, একজন ছাত্রলীগের নেতা, একজন যুবলীগের নেতা, তাকেও কিন্তু একইভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব তারা দাবি জানিয়েছেন। তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ ছিল, তারা ধরা পড়েছে কলকাতায়, এবং তাদের কিন্তু এই সপ্তাহে হয়তো বাংলাদেশে পুশিং করা হবে। এটা আমি কেন বললাম যে এর কোনো আইনি ভিত্তি আছে কিনা আপনারা যারা জানতে চাইছেন সেই হিসেবে বললাম। এর বাইরে যদি আপনি বলেন যে হাকিমপুর সীমান্তে যারা এসেছে, হাকিমপুর সীমান্তে এটা প্রথম না। এর আগে যদি সিএ কাণ্ডের পর যদি আপনি দেখেন, প্রায় সব মিলিয়ে 5,000 মানুষের স্রোত নেমেছিল হাকিমপুর সীমান্তে, এবং যে 5,000 মানুষ তারা কিন্তু কেউ আজকের দিনে হাকিমপুর সীমান্তে নেই, তারা কিন্তু ভারতের মূল ভূখণ্ডেও ফিরে আসেনি। তাহলে তারা গেল কোথায়? এবং আজকের দিনে যদি আপনি দাঁড়িয়ে দেখেন, এই মুহূর্তে আমি গত 1 সপ্তাহ যদি রেকর্ড আমরা দেখি, 1 সপ্তাহে 900 জন শুধুমাত্র হাকিমপুর বর্ডার এসেছিল। এর বাইরে আমি যদি হাকিমপুর বর্ডারকে পুরো মাইনাস করে দিই, আপনি দেখুন মুর্শিদাবাদ, মালদা, নদিয়া যে হোল্ডিং সেন্টারগুলো করা হয়েছিল এবং সেখানে বাংলাদেশিদের রাখা হয়েছিল, সব হোল্ডিং সেন্টার খালি হয়ে গেছে, তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গিয়েছে। বিজেপি চেষ্টা করছে নির্দিষ্ট কিন্তু কিছু বর্ডার দিয়ে তারা পুশিং ঠেকাতে। ভারত বলছে এরা তো সবাই বাংলাদেশি নাগরিক, তাদের প্রত্যেকের ডেটা রয়েছে এবং বাংলাদেশের সাথে সেই ডেটা শেয়ার করা হচ্ছে, কিন্তু ঠিক কতজনের ডেটা শেয়ার করা হয়েছে সেটা নিয়ে সন্দেহ আছে। মূলত ভারতের কাছে হাতিয়ার কোনটা? ভারতের কাছে হাতিয়ার সিএ এর যে অ্যাক্ট, সিএ এর অ্যাক্ট অনুযায়ী যে হোল্ডিং সেন্টারগুলো বেশ কিছুদিন আগেই ভারতের অন্যান্য রাজ্যে করা হয়ে গিয়েছে, সেটা কিন্তু এই সদ্য একেবারে যেটা দেখা যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে হোল্ডিং সেন্টারগুলো করা হয়েছে। এর আগে হোল্ডিং সেন্টার পশ্চিমবঙ্গে ছিল না, এবং যে ডিপোর্ট সেন্টার ফেন্টার যেগুলো বিভিন্ন জিনিস শোনা যায় সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না। সব নতুন কিছু হচ্ছে, কিন্তু পুশ ইনটা বা পুশ ব্যাকটা ভারতের তরফে এটা কিন্তু নতুন নয়। তারা পুশ ব্যাকটা ভারতে চলছে, সিএর পর থেকে চলছে, সিএ আইনকে সামনে রেখে চলছে এবং বলছে যারা বাংলাদেশি নাগরিক প্রমাণিত তাদের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই, সীমান্ত থেকেই তাদের ডিপোর্ট করে দেওয়া যেতে পারে। এই ব্যাপারে যদি আপনি বলেন, বিজেপির সাথে বিএসএফ এর একটা মিউচুয়াল এগ্রিমেন্ট ছিল, যারা সীমান্তে ধরা পড়ে সেক্ষেত্রে সীমান্তে ধরা পড়লে তাদের সীমান্তের ভেতরে আসার আগেই সীমান্ত থেকেই মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেওয়ার। ভারত কিন্তু ওটাকেও হাতিয়ার করছে। ভারত বারবার বলছে যারা এসেছে তাদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে, প্রত্যেকে যারা এসেছে তাদের ক্ষেত্রে তাদের যেটা প্রথম অপরাধ, এই প্রথম অপরাধের ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে তাদের বায়োমেট্রিক নিয়ে রাখা হচ্ছে। পরবর্তীকালে অর্থাৎ সেকেন্ড বার যদি এই অপরাধ হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নেবে।
প্রথম অপরাধের ক্ষেত্রে ভারত তাদের নিজের দেশে প্রত্যাপনের যে সুযোগ সেটা ভারত করে দিচ্ছে। ভারত কোনো ক্ষেত্রেই মনে করছে না এরা তৃতীয় কোনো দেশের নাগরিক বা এরা অন্য কোনো অপরাধের সঙ্গে যুক্ত। তারা বাংলাদেশের নাগরিক মনে করছে এবং তারা সেই আইনি ভিত্তিতেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এবং এটা যে শুধুমাত্র এক প্রকার বলা যেতে পারে তাদের মৌখিক কথা নয়, মৌখিক কথা যেরকম আছে, পাশাপাশি অনেকের তো জন্ম এখানে, যাদের মা বাবা কিছুদিন আগে এসেছে, তাদের ডেটা নেই। এবং এর ক্ষেত্রে আর একটা উল্লেখযোগ্য বিষয়, যারা যাচ্ছে এরা কিন্তু প্রত্যেকেই যদি বলা যেতে পারে 100% মুসলমান। কারণ সিএ অ্যাক্টের আন্ডারে যারা হিন্দু রয়েছে, হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ইমিউনিটি রয়েছে, তারা সিএ অ্যাক্টের আওতায় ভারতের নাগরিকত্বের দাবি করতে পারে। একমাত্র মুসলমান তারা কিন্তু পারছে না। ফলে তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ক্রিটিক্যাল। যেটা বলছিলাম যে অনেকের জন্ম এপারে, তাদের মা বাবার এসেছিল কোনো না কোনো সময়, কিন্তু তারা নিজেদের ডেটা মেনটেন করতে পারেনি। হয়তো তাদের যে জন্মসূত্রে তাদের যে নাগরিকত্ব দাবি করার যে সুযোগ সেটাও তারা করতে পারেনি। ফলে যেটা হয়েছে আজকের দিনে যে এই সিএ অ্যাক্টের যে সুবিধা তারা নিতে পারছেন এবং তারা বাধ্য হচ্ছে, যারা ভাড়া বাড়িতে রয়েছে বিভিন্ন অংশে, যারা নিম্নবর্তীয় মানুষ, তারা বাধ্য হচ্ছে সীমান্তের পাশে চলে যেতে এবং সেখান থেকে তারা বাংলাদেশে যাওয়ার জন্য তারা উন্মুক্ত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র যে সবটাই যে ফেয়ার হচ্ছে এমনটা নয়, কিছু কিছু আনফেয়ার ঘটনাও কিন্তু সামনে আসছে। হ্যাঁ শুভজিৎ, এই মুহূর্তে যারা শূন্যরেখা অবস্থান করছেন তাদের পরিণতিটা কি হবে? আর আপনি কয়েকটা ঘটনার কথা বলছিলেন যে বাংলাদেশের সম্প্রতি যে ঘটনাগুলোর কথা বলেছেন সেটা ছাড়াও এর আগে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে কিছু বিদ্বেষমূলক কিছু বক্তব্য লক্ষ্য করা গেছে সেখানে যারা রাজনীতি করেন, বিশেষ করে বাংলাদেশি বলে যারা মুসলিম সম্প্রদায় রয়েছে বা মুসলিম রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এরকম নানা রকম বক্তব্য আমরা দেখেছিলাম। আপনি কি মনে করেন যে সেই বক্তব্যের ধারাবাহিকতা বা এক ধরনের প্রতিফলন দেখা যাচ্ছে এই পুশিনের ঘটনাগুলোতে? আর এখন যারা শূন্যরেখা অবস্থান করছে তাদের তাহলে কি ঘটবে, তাদের কপালে কি আছে? বাংলাদেশের থেকে আমরা অনেকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এদেশে এসেছিলেন বা কেন, কেন ভারতে তাদের থাকতে হচ্ছে, বা ভারতে তাদের যারা যাচ্ছে তাদের ইনকাম কত? বলছে 9,000 রুপি, 10,000 রুপি। বাংলাদেশে একজন রিক্সা চালকের থেকে বেশি ইনকাম করে, কিন্তু তারপরেও কেন এসেছিল? প্রশ্ন হচ্ছে সেখানে অনেকে বলছে সামাজিকভাবে যে সামাজিক নিরাপত্তা জনিত যে একেবারে যে অর্থগুলো প্রদান করে বা তাদের যে সুযোগ সুবিধা সরকার প্রদান করে সেগুলো তাদের অন্যতম একটা হাতিয়ার ছিল। এবং যদি আপনি বলেন এইসব বাইরে গিয়েও যদি আপনি দেখেন, এই সীমান্তে মূলত একেবারে যারা বসবাস করছে সীমান্ত অঞ্চলে মতুয়া সম্প্রদায়ের যেসব মানুষ রয়েছে তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু তাদেরও কিন্তু একেবারে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ তাদের দাবি দেওয়া ছিল নাগরিকত্ব। এই মতুয়া সম্প্রদায় কিন্তু সরাসরি সি এর মাধ্যমে তারা নাগরিকত্বের দাবি দেওয়া নিয়ে চলে গেছে। অনেকে মনে করেছিল যে বিজেপির ভোট ব্যাংকে প্রভাব পড়বে। একেবারে মতুয়ার এক জনসভায় আপনি যেটা বলছিলেন অমিত শাহ, তিনি নিজে এসেছিলেন এবং তিনি বলেছিলেন উই পোকার মতো বাংলাদেশিদের খুঁজে খুঁজে বার করবো, উই পোকার মতো তাদের ফেলে দেবো, অনেক 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 মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য যদি আপনি দেখেন, মন্তব্য তো শুধু বিজেপির তরফে না, তৃণমূলের তরফে বাংলাদেশে নিয়ে বারবার মন্তব্য এসেছে, বামেদের তরফে এসেছে। তবে রাজনীতির মন্তব্য রাজনীতির জায়গায়, তবে যে মানুষগুলো আজকের দিনে সীমান্তে রয়েছে এরা কিন্তু মূলত রাজনীতির শিকার। একটা জিনিস পরিষ্কার যে এরা কিন্তু একেবারে নিম্নবিত্ত মানুষ, তারা তাদের ডকুমেন্ট মেনটেন করতে পারেনি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক বাংলাদেশের অনেক মিডিয়া অভিযোগ করছে, বাংলাদেশের অনেক মানুষের দাবি রয়েছে যে যারা যাচ্ছে তাদের মধ্যে ভারতীয় রয়েছে। বেশ কিছু ঘটনা সামনে এসেছে, একজন নারীর ঘটনাও আমরা হয়তো ভুলে যাইনি, সেখানে একজন ভারতীয় মহিলা, তাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে অনেক কাঠখড় পুড়িয়ে পরবর্তীকালে ভারতে আসতে হয়েছে, তাকে বাংলাদেশে জেলে থাকতে হয়েছে। এই আসামের পুশব্যাকের ঘটনার পরে কিন্তু এই ঘটনা ঘটেছে। ফলে এখন যারা যাচ্ছে তারা যে 100% বাংলাদেশি বা 100% ভারতীয় সেটা কিন্তু বলা যাবে না। তবে বিএসএফ এর তরফে চেষ্টা করা হচ্ছে তাদের কমপ্লিট ডেটা মেনটেন করার, কারণ যে ভুল একবার হয়েছে তারপরে ভারতীয়র যে মুখ পুড়েছে সেটা ভারত নিশ্চয়ই দ্বিতীয়বার সেটা রিপিট করবে না। ভারত চেষ্টা করবে তাদের ডেটা মেনটেন করে এবং আমরাও সেটা এখনো পর্যন্ত দেখছি ডেটা মেনটেন কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। তবে সেটা ভারতের তরফে বারবার বলা হচ্ছে না যে বাংলাদেশের বিজিবির কাছে এই ডেটা পৌঁছে দেওয়া এবং তারপরে মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে তাদের ফিরিয়ে নেওয়ার যে ব্যবস্থা করা, কিন্তু সেটা কিন্তু বিজিবির তরফে বারবার বলা হচ্ছে যে করা হচ্ছে না। কিন্তু এটাও পরিষ্কার যে এখানে যারা রয়েছে শূন্যরেখা, আপনি যেটা বলছেন, তারা কিন্তু শূন্যরেখায় সবসময় তারা কিন্তু ওপারে যাচ্ছে। আচ্ছা শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুতুতুন্ড আমাদের কলকাতা প্রতিনিধি যুক্ত হয়েছিলেন। আমরা আলোচনার শুরুতেই চলে গেছিলাম তার কাছে এবং জানার চেষ্টা করছিলাম সেখানকার পরিস্থিতি। আলোচনা শুরু করবো, আমাদের দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে রয়েছেন। অধ্যাপক শাহাব এনাম খান শুনছিলেন এখনকার পুশিনের যে পরিস্থিতি সেটা নিয়ে কলকাতার প্রতিনিধি বলছিলেন, কি বার্তা বহন করছে এরকম পুশিনের ঘটনা বারবার? ধন্যবাদ। এই পুশিনের ঘটনাটা তো প্রথম না, বাংলাদেশের সাথে অতীতেও ঘটেছে এবং পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের আগে পরে এটা মোটামুটি ক্লিয়ার ছিল যে 45 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর সরকার যত রকমের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলি নেবেন। কারণ আপনি যদি দেখেন যে তারা বলেছিল যে অলমোস্ট 14,279 একর ল্যান্ড বিএসএফকে দিবে বর্ডার পোস্ট ইত্যাদি তৈরি করার জন্য, যার মধ্যে অলরেডি 600 একর দিয়ে দিয়েছে।
এবং এর মধ্যে যদি আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে দেখি বাংলাদেশের যে 7ই মে 2025 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত অলরেডি 2479 জনকে কিন্তু পুশ করা হয়েছিল, যার মধ্যে বিজিবি ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিয়েছিল যে 120 জনের ক্লিয়ার ইন্ডিয়ান আইডেন্টিটি সহ। তার মানেটা কি, আপনি নিজের দেশের মানুষকেই বারবার এখানে পুশ করছেন। এবং এটাকে আরও দেখা যাচ্ছে যদি আপনি বিথারি, হাকিমপুর যেটা বলছিলেন আমাদের সংবাদদাতা 24 পরগনার এখানে, সেইখানেও দেখেন যে লোকজনগুলি দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু ক্লিয়ার কোনো আইডেন্টিফিকেশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই বিষয়ে কিন্তু কোনো রকমের এক্সচেঞ্জ প্রটোকলও নাই। তার মানে আপনি যে তাকে পুশ ইন করছেন সেইটা লিগ্যাল বেসিসের জায়গাটাও যদি আমরা দেখি, সেইখানে খোদ নিজেরাই ব্যত্যয় ঘটাচ্ছেন। প্রথম কথা হলো যে একটা বড় আর্গুমেন্ট ভারত থেকে দেয় যে তারা 1951 রেফিউজি কনভেনশন বা 1967 প্রোটোকলের সিগনেটারি না, কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের সিগনেটারি। এবং সেই সিগনেটারি হওয়ার ফলে যদি সেটার আর্টিকেল 9 যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনি পারেন না যে আপনার অ্যাসিওর করতে হবে যে আপনার খোদ মানুষ যারা আছে ডকুমেন্টেড অর আনডকুমেন্টেড তাদেরকে প্রোটেকশন দেওয়া। নাম্বার 2 যেটা আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেল 12। আর্টিকেল 12-এর মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে যে কোনো মানুষ যারা যেখানে ভূখণ্ডের মধ্যে আছেন, মানে স্টেটের সবচাইতে বড় কাজটাই হলো রাইটটাকে প্রোটেক্ট করা। সুতরাং যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ভারত বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে যে রোহিঙ্গা রেফিউজিদেরকে আমরা যেভাবে প্রোটেকশনটা দিয়েছি, মোরাল অব্লিগেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ভারতীয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে ইন্টারন্যাশনাল ল কিংবা তাদের নিজস্ব যে পিনাল কোডের ধারাগুলি আছে বা তারা নিজেরাও যে ইন্টারন্যাশনাল কভেনেন্টগুলি সই করেছেন, সেগুলির প্রতিও বোধহয় তাদের জ্ঞান বুদ্ধির যথেষ্ট অভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এটার রেজাল্টটা কী হচ্ছে, এবং আপনি যদি দেখেন রণধীর জয়সওয়ালও বোধহয় কিছুদিন আগে বলেছেন অলমোস্ট 2862 জনের ন্যাশনালিটি ভেরিফিকেশন পেন্ডিং আছে। এখন ভেরিফিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তাদেরকে আপনি পুশ ইন করেন কেমনে, কীভাবে করেন? এবং যেখানে সুপ্রিম কোর্ট, ভারতীয় সুপ্রিম কোর্ট যে রুলটা দিয়েছে যে সিকিউরিটি গ্রাউন্ডে জাস্টিফিকেশন দিয়ে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলি নিতে, কিন্তু সেইখানে এই ব্যবস্থা নেওয়ার জন্য যে আপনি ইম্পিউনিটি ইউজ করবেন, পলিটিক্যাল ইম্পিউনিটি যেটা পুলিশকে দেওয়া হয়েছে, এবং আপনি যদি 2025-এ তাদের যে রিভাইজড ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আছে, সেইখানে পুলিশের জন্য কিন্তু এফআইআর দায়ের করারও এখন খুব একটা জরুরি, মানে তাদের জন্য এটা এখন রিকোয়ারমেন্ট নাই। তার মানে আপনার ইন্টারনাল ল এনফোর্সমেন্ট মেকানিজমকেও আপনি ইম্পিউনিটিটা দিচ্ছেন, যেটা টু ভায়োলেট দি ওন কনস্টিটিউশনাল রাইটস অফ ইয়োর ইন্ডিভিজুয়াল। ফলে এটার ইমপ্লিকেশনটা কী দাঁড়াচ্ছে, সিস্টেমেটিক্যালি আপনি যদি দেখেন যে তাদের নিজস্ব ইন্টারনাল কন্ট্রাডিকশন, অর্থাৎ লিগাল কন্ট্রাডিকশন, পলিটিক্যাল কন্ট্রাডিকশন, অর পারহ্যাপস দি হিউম্যান রাইটস অব্লিগেশন কন্ট্রাডিকশন। এখন ভারতের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমি জানি না কেন এত মানে হিউম্যান রাইটস ভায়োলেশনের দিকে তাদের এত ইন্টারেস্টটা কেন হচ্ছে, সেটা ইসরায়েলপন্থী বলেন বা মায়ানমারে বা বাংলাদেশের রোহিঙ্গা প্রবলেম বলেন, সব দিকেই আপনি দেখেন না কেন এই যে কন্ট্রাডিকশনগুলি ইজ ক্রিয়েটিং অ্যানাদার লেভেল অফ স্টেটলেস ইন্ডিয়ান্স। এখন বাংলাদেশের পলিটিক্যাল দুর্বলতা যেটা ছিল অতীতে, যে কারণে আমরা একটা বড় সাফার আমরা করছি যে স্টেটলেস রোহিঙ্গাদের নিয়ে, মানে কক্সবাজার এরিয়াতে, এবং এইটা ইভেনচুয়ালি হ্যাজ গিভেন মেনি আদার কান্ট্রিজ অ্যান্ড ইন্টারেস্ট, যে মনে হয় বাংলাদেশ একটা ডাম্পিং গ্রাউন্ডই হয়ে গেছে। সুতরাং ডাম্পিং গ্রাউন্ডের অ্যাটিটিউড থেকে পলিটিক্যাল, যে কারণে আপনি পলিটিক্যাল রেটরিক, যেটা আমাদের করেসপন্ডেন্ট খুব সুন্দর করে বললেন, যে এই যে রেটরিক উইপোকা থেকে শুরু করে, এইটা একটা মানে স্বাভাবিক কূটনীতি বলেন, রাজনীতি বলেন, সামাজিক বলেন, ইভেন ভাষাগতভাবে বলেন, সেই জায়গার যে দুর্বলতাটা বারবার প্রকাশ পাচ্ছে। ফলে এটার ভিকটিম কিন্তু বাংলাদেশ হবে না, বাংলাদেশের উপরে একটা প্রেশার আসবে নিশ্চিতভাবে বাংলাদেশের উপরে, কিন্তু আপনি দেখেন আপনার খোদ নিজের মানুষজনকেই কিন্তু স্টেটলেস বানাচ্ছেন। তার মানে এখন মায়ানমার যে স্টেটলেস বানিয়েছে, সেইটার সাথে আসলে ভারতীয় পলিটিক্স কিভাবে নিজের জনগণকে স্টেটলেস বানাচ্ছে, সেইটা একটা দুর্ভাগ্যজনক বিষয়, এবং বাংলাদেশের জন্য একটা হার্ড পজিশন তৈরি হবে, কারণ বাংলাদেশকে এই বিষয়ে একটা হার্ড পজিশন নিতেই হবে। এবং এটার ইমপ্লিকেশন, তার মানে শুধু তার ডোমেস্টিক স্টেটলেস পপুলেশন তৈরি করা না, সেই ক্ষেত্রে বাংলাদেশকে বাধ্য করা এক ধরনের কনস্ট্যান্ট রিলেশনশিপের দিকে যাওয়া। কারণ এই সরকারের বয়স মাত্র 3 মাস,
এই সরকার ডেফিনেটলি চাচ্ছিল যে সবার সাথে সম্পর্কটা ভালো করুক। সুতরাং বলেছেও আপনি এখন আশা করবেন একদিক থেকে যে আমার সাথে বাংলাদেশের সম্পর্ক অতি উন্নত, অতি ভালো, আবার আরেকদিকে আপনি এখানে নিজের মানুষকে আমার এখানে পাঠিয়ে, বাংলাদেশি যদি এখানে 2-4 জন থেকে থাকে, 15-20 জন থেকে থাকে, সেটার তো আপনার একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট দরকার। সো লিগ্যাল ডিপোর্টেশনের একটা প্রসিজিওর থাকা দরকার। তো আপনি সেইগুলি নিয়ে ডিসকাস করে, যেটা বিজিবিও বলেছে যে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলি যে পর্যন্ত না আসছে সেই পর্যন্ত আপনি যে কোনো ধরনের পুশিন আপনার খোদ নিজের আইনকে ব্যত্যয় ঘটানো, খোদ ইন্টারন্যাশনাল আইনকে ব্যত্যয় ঘটানো, এবং বাংলাদেশের যে সম্পর্কটা ভালোর দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটাকে যেচে পড়ে নষ্ট করা। রাহিদ এজাজ আপনাদের কূটনৈতিক প্রতিবেদক, তিনি আমাদের সাথে রয়েছেন। নতুন সরকার, প্রফেসর শাহ আলম খানও বলছিলেন যে 3 মাসও হয়নি, একটা শীতল সম্পর্ক লক্ষ্য করা গেছে ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়। পরবর্তীতে নতুন সরকার গঠন হয়েছে, বলা হচ্ছে যে নতুন করে শুরু হবে। খুব স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে আমাদের যে পররাষ্ট্রনীতি, কারোর সাথে শত্রুতা নয় বরং সবার সাথে বন্ধুত্ব। এরকম ঘটনা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে কিভাবে আঘাত করে বা কিভাবে চাপ এসে পড়বে এবং সেই চাপ কিভাবে মোকাবেলা করা উচিত বলে আপনার মনে হয়? চাপ মোকাবেলা বা কিভাবে দেখে, বিশেষ করে 18 মাসের চরম তিক্ততা, টানাপোড়েন না বলে আমি ওই পর্বটাকে চরম তিক্ততার পর্ব বলি। তো সেই জায়গায় যাওয়ার আগে প্রফেসর সাহাব যেভাবে বললেন যে 25 সালের একটা ফিগারের কথা বলছেন, কিছু ফিগার নিয়ে বলে আপনার সহকর্মী শুভজিৎ পুতুতুণ্ড বলছিলেন হাকিমপুর, মুর্শিদাবাদ, মালদহ ±5,000। আমি ফিগারগুলো এই জন্যই আনছি, আমার মনে হয় আলোচনা বুঝতে সুবিধা। উনি একটা বলছেন 2,400+, জাস্ট একটা ফিগার বলছি। ও 5,000 বলছেন উনি সাম্প্রতিকটা ধরে, পশ্চিমবঙ্গ ধরে। বিজিবি বিএসএফ যে হ্যান্ডওভারের মাধ্যমে হচ্ছে, যেটার কথা উনি বললেন, সেটা 2,400। আর আমি যেটা বলবো, 11 মাসের পর্বটা এরকম, আমরা যদি দেখি, খুব লক্ষ্য করি 2025-এ হঠাৎ করে আমরা দেখলাম এক ধরনের অনস্লট শুরু হলো পুশিনের, অলমোস্ট রেগুলার বেসিসে পুশিন শুরু হলো। এটা আমরা দেখিনি, যেটা অতীতে অন্তত আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে খুব, এবং আমি নিজে রিপোর্টার হিসেবে আমার কাছে চোখে ধাক্কা লেগেছে। পুশিন বা পুশব্যাক, একটু আগে শুভজিৎ বলছিল, তাই সে তার নিজের দেশের নাগরিককে ঠেলে দিচ্ছে, কোনো এক সময় তার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে গিয়ে এই ক্রাইসিসটা ফেস করছে। তার মানে আপনি ফরেনার সেক্ট এবং নিউয়ার্স যে দুটো অ্যাক্ট আছে, 25-এর অ্যাক্ট, সেটা হচ্ছে ফরেনার্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট, হ্যাঁ, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ও দুটা দিয়ে আপনি এই পুশিনটাকে টুল হিসেবে ব্যবহার করছেন। এখন আমি যেটা বলবো, গত বছর থেকে এপ্রিল মাস থেকে তারা শুরু করে 2862 একটা ফিগার, যে এই পরিমাণ মানুষের লিস্ট দিয়েছে বাংলাদেশকে, এবং এই 2862 লিস্ট দিয়ে অন্তত, আমি যদি না বলি, 100-র বেশি নোট ভার্বাল, অর্থাৎ নোট চালাচালি হয়েছে। তো গত মাসে আমার একটা ডেলিগেশনের পার্ট হয়ে দিল্লি যাওয়ার সুযোগ হয়েছিল। আপনিও প্রশ্নটা করেছিলেন যে হেমন্ত বিশ্ব শর্মা কিংবা শুভেন্দু অধিকারী, তাদের ইলেকটোরাল যে রেটরিক, আমরা একসময় দেখে এসেছি এটা রেটরিকে থাকে, সেটা নাগরিকত্ব আইন বলুন, নাগরিকপঞ্জি বলুন, কিন্তু ওই প্রকার যে প্রসঙ্গ শুভজিৎ নিজেই তুলেছেন, কিন্তু এবার আনফর্চুনেটলি দেখছি সেটা রেটরিকে সীমিত নাই, সেটা তারা ইমপ্লিমেন্ট করেই ছাড়ছে। তো এই 2860-এর মধ্যে পরে আমি খোঁজ নিয়ে জানলাম আপনার 634টা টিপি ইস্যু হয়েছে, মানে ট্রাভেল পারমিট আমাদের মিশন করে, যেহেতু লোকগুলা ভেরিফাইড এট দ্য বাংলাদেশ ন্যাশনাল, তার পাসপোর্ট নাই, কিছু নাই, অবৈধভাবে অবস্থান করছিল, ওই টিপি দিয়ে তারা চলে আসতে পারে। 361 জনের ক্লিয়ারেন্স হয়েছে, তাদেরও টিপি দেওয়া হবে, কিন্তু লিগ্যাল প্রসেসের কারণে তারা আসতে পারেনি। আমি যদি 634, 361, মোর অর লেস 1000, এই 2,862 থেকে, এর মধ্যে আবার দেখা গেছে প্রায় 400 জনের মতো নাম রিপিটেড, ওই 2,800 অ্যানোমালিসগুলো বলছি। আবার 880 জনের নাম হচ্ছে শুধু নাম আছে, ঠিকানা নেই, বাড়ি নেই, তার মানে এই নামগুলো তো প্রশ্নবিদ্ধ। আর ±500 আছে এক ধরনের ভেরিফিকেশনের প্রসেস, লিগেল প্রসিজিওর। তো এই বিষয়টাই কিন্তু আমার ভিজিটের সময় ইন্ডিয়ান ফরেন সেক্রেটারিকে জানতে চেয়েছিলাম, যে আমরা বলছি 18 মাসের ওই অধ্যায় ছেড়ে আমরা নতুন দিকে যাচ্ছি, ইতিবাচক পথে। যে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন লোকসভার স্পিকার এলেন, মোদি চিঠি দিলেন, আমরা এগুলোকে তো পজিটিভ জেস্চার, পজিটিভ সিগন্যাল দেখি। এরপরে এপ্রিলও ফরেন মিনিস্টার ডক্টর খলিল গেলেন তার কাউন্টারপার্ট ডক্টর জয়শঙ্করের সাথে মিটিং করতে। এরপরেও কিন্তু ঘটনাগুলো ঘটছে। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা যখন কমেন্ট করেন, শুভেন্দু অধিকারী যখন কমেন্ট করেন, তখন কিন্তু আমাদের মনে সন্দেহ জাগে, তা আসলেই কি আমরা সম্পর্কের উত্তরণ চাই কিনা। তো উনি বলছিল একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে যাচ্ছি,
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এপ্রিলে মিটিং হয়েছে 2 ফরেন মিনিস্টারে, এপ্রিল থেকে আজকে জুনে বসে আমরা যখন কথা বলছি, আগামী সপ্তাহে বিজিবি বিএসএফ মিটিং আছে, কমার্সের একটা মিটিং হতে পারে। যেই ওয়েতে জিনিসটা ইতিবাচকভাবে এগোনোর কথা, সেখানে আমাদের একটু থমকে যেতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন 15 বছরের সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন উঠে কেন, সেই সম্পর্কটা ছিল সরকার টু সরকার, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অনেক জায়গায় ছিল না। যেমন 18 মাসে ভিসা বন্ধ করা হয়েছিল, 2 তরফে, বাংলাদেশ খুলে দিল, কিন্তু ইন্ডিয়া এখনও সেটা খুলেনি। কিছু রেস্ট্রিকটিভ মেজার বোথ এন্ডে হলো, আমরা স্থলপথে শুধু আমদানি বন্ধ করলাম, ট্রান্সশিপমেন্ট সহ বেশ কিছু ইস্যুতে তারা রেস্ট্রিকটিভ মেজার দিল, সেটা উঠলো না। ঠিকমতো রেলটা চলে না, বাসগুলো চলছে না। তো আপনি যদি মানুষে যে সম্পর্ক সেই জায়গাতে ঠিকঠাক না করেন, তাহলে যতই বক্তৃতা বিবৃতি সরকারি স্তরে দেন, সেটা কিন্তু সম্পর্কের গুণগত মান পরিবর্তনে সহায়ক হবে না। আর যে ইস্যু দিয়ে আপনার শুরু করলেন, পুশিন, ইভেন গতকালকে আমরা দেখেছি সাতক্ষীরায় 2 জন বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন, বলা হচ্ছে তারা অবৈধভাবে গিয়েছিলেন, সীমান্ত পেরোনোর সময় তাদেরকে গুলি করা হয়েছে পিঠে বা হাতে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব একটা আশাবাদী বা ইতিবাচক পথে সম্পর্কে এগুতে কোনো বার্তা দেয় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি কি, রাজনীতিবিদ এবং সরকারি মহলে এই বিষয়গুলো নিয়ে খুব খোলা মনে আলোচনা করা উচিত, যে আমরা কি সে আগের ঘূর্ণাবর্তে আটকে থাকবো নাকি নতুন কোনো পথের সন্ধান করব। প্রফেসর শাহাব আলম খান, তাহলে সেই ক্ষেত্রে এই অবস্থা উত্তরণে পরবর্তী কূটনৈতিক ধাপ বা কূটনৈতিক প্রচেষ্টা কেমন হতে পারে বলে আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কটা একটা ইতিবাচক জায়গায় ছিল, এখন আছে কূটনৈতিক। জি, যদি আপনি হাই কমিশনার লেভেলে বলেন বা ফরেন মিনিস্ট্রি লেভেলে বলেন, সামন হয়, কাউন্টার সামন হয়, এগুলি সবই হয়, বাট অ্যাটলিস্ট একটা ফাংশনাল রিলেশনশিপ। কিন্তু কূটনীতিবিদরা তখনই কাজ করতে পারবে যখন পলিটিক্যাল ডাইরেকশন রাইট। এখন পলিটিক্যাল ডাইরেকশন, এখন ধরেন বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন বা ভারতীয় রাষ্ট্রদূত সর্বোচ্চ চেষ্টা করছেন 2 দেশের সম্পর্ক ভালো করার জন্য, কিন্তু আপনি সেই জায়গাতে আবার যখন পুশিন দিয়ে দিচ্ছেন, আবার যখন আপনি দিয়ে দিচ্ছেন, আমি তো আপনাকে কনভেনশনগুলি উল্লেখ করেই বললাম যে ইন্টারন্যাশনাল ল থেকে শুরু করে সবকটাই তো বললাম, আর রাইত ভাই তো আপনাকে ফুল ডেটাটা দিয়ে দিল। সুতরাং আপনি এই জায়গাতে যখন আপনি দেখবেন যে একটা হলো মুখের কথা আর একটা হলো কার্য, মানে কার্যটা কি হচ্ছে। এখন কার্যের ক্ষেত্রে বলা হচ্ছিল যে ইলেকশন হলে ভিসা নর্মালাইজ হবে। ইলেকশন তো হয়ে গেছে 3 বছর, সরকারের 100 দিন পার হয়ে গেছে। ডক্টর খলিল গেলেন, বললেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, তারপরে তো এই ঘটনা। যখন ডক্টর খলিল নিজে ভারতে আছেন, সেই সময়ও বিএসএফ এর হত্যাকাণ্ড ঘটেছে। এখন এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তার মানে হলো ভারতীয় পররাষ্ট্র নীতি এবং কূটনীতির সাথে ভারতীয় রাজনীতির একটা যে বড় ডিসফাংশনালিটি আছে, এটা শুধুমাত্র বাংলাদেশ ভারত সম্পর্কটা, ভারতের অন্যান্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রেও এটা এখন দেখা যাচ্ছে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইরান বলেন, ইসরায়েল বলেন, পাকিস্তান বলেন, চায়না বলেন, সব জায়গায়। এখন সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে পররাষ্ট্র নীতি দিয়ে আসলে এখানে খুব বেশি মানে আমার মনে হয় রুম ফর ম্যানুভার নাই। আচ্ছা, এটা এখন চলে গেছে সম্পূর্ণই রাজনৈতিক। রাহিত ভাই একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে বাংলাদেশে 2024 পরবর্তী যে 2টো সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এবং বিএনপি সরকার, দুটাই জনগণের সরকার। জনগণ কেন আমি এখানে বলছি, যে আপনি গত 1.5-2 বছরে ভারতের সাথে যে বাংলাদেশের সাথে যে একটা বড় রকমের ডিসএনগেজমেন্টে ছিল, বাংলাদেশের অর্থনীতিও ভেঙে পড়ে নাই, বাংলাদেশের সোশ্যাল সিস্টেমও ভেঙে পড়ে নাই, কিন্তু জনগণের যে রিফ্লেকশনটা ছিল সেটার কিছুটা হলেও রিফ্লেকশন হয়েছে। এবং এই সরকার কিন্তু আপনি যত কিছুই বলেন না কেন, তাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে দায় দায়িত্ব বর্তাবে, এবং সেটা আমি দেখতে পাচ্ছি যে সরাসরিভাবে সাধারণ মানুষটা এটা দেখতে পাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে এবং ভারতের শুধুমাত্র বাংলাদেশের উগ্রবাদ নিয়ে সকলের মাথা ব্যথা, কিন্তু ভারতীয় উগ্রবাদ বা মায়ানমারের উগ্রবাদ হলেই মানে আন্তর্জাতিক মহলের মধ্যেও একটা চুপচাপ একটা বিষয় থাকে। ফলে অ্যাটলিস্ট অন্ততপক্ষে একটা জায়গায় আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টকে সাধুবাদ জানাই যে অ্যাটলিস্ট তারা রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টগুলি দিয়ে তো কিছু জিনিস তুলে ধরে। সুতরাং এই জায়গাতে আমার কাছে মনে হয় যে কূটনীতির চেয়ে এখন এই পুরোটাই হয়ে গেছে রাজনীতি। এখন মুশকিলটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির 2টা দুর্বলতা। একটা হলো তার না কোনো ন্যাশনাল কনসেনসাস আছে, সেটা ভারত কেন্দ্রিক বলছি না, আমি যে কোনো কেন্দ্রিকই বলছি, যে সেটা মার্কিন কেন্দ্রিক বলেন, চীন কেন্দ্রিক বলেন, মায়ানমার কেন্দ্রিক বলেন, রোহিঙ্গা কেন্দ্রিক বলেন, না আছে ন্যাশনাল কনসেনসাস। অর্থাৎ 2 মেজর পলিটিক্যাল পার্টি কি করবে না করবে, এটার রেসপন্সটা কী হবে। সুতরাং আপনি তো সবসময় এটার অ্যাডভান্টেজ নেবেনই। যখন আপনি ভারতের পার্লামেন্টকে অন্ততপক্ষে আমি একটা সাধুবাদ দিই যে বাংলাদেশের ব্যাপারে, পাকিস্তানের ব্যাপারে, অন্যান্য দেশের ব্যাপারে তারা কিন্তু একাট্টা।
সুতরাং সেই জায়গা থেকেও তো আমাদের পলিটিশিয়ানরা শিক্ষা নিচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে বিষয়টা সম্পূর্ণই এখন রাজনৈতিক, সম্পূর্ণভাবে সামরিক, সম্পূর্ণভাবে নিরাপত্তাগত। এখন শূন্য রেখা যারা তাহলে আটকে থাকলো এবং বলছিলেন যে তথ্য যাচাই করা বা পরিচয় যাচাই করার পরও যারা থেকে যাচ্ছেন তাদের ভাগ্যে কি ঘটবে বা বাংলাদেশের তরফ থেকে কি করার আছে, খুব সংক্ষেপে উত্তরটা নিব। ছোট করে উত্তর দিলে যদি বলা হয়, বাংলাদেশের এখানে টু বি অনেস্ট কিছু করার নেই। আচ্ছা, মানে আমরা হয়তো অনেক কিছু বলতে পারি যে ওনাদেরকে শেল্টার দাও, জায়গা দাও, এই শেল্টারটাই কিন্তু আপনি দেখেন একটা ছোট শেল্টার, 7 লক্ষ মানুষের শেল্টার আজকে আপনার 14 লক্ষে চলে গেছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন বলার চেষ্টা করছে আচ্ছা এখন টাকা দিতে পারবো না, তাকে ইন্টিগ্রেট করো। এটা তো আপনি এনকারেজ করছেন, এবং ভারতের 1.4 বিলিয়ন পপুলেশনের মার্কেটে দুনিয়ার সকল সুপার পাওয়ারের ইন্টারেস্ট থাকবে। সুতরাং আমার এইটা নিয়ে ইন্টারেস্ট থাকবে না, কারণ ওটা মার্কেট, আমি মার্কেট এখনো তৈরি করতে পারিনি। ফলে এইখানে আমার ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো যেটা, যে বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান সাপোর্টটা দিতে পারে, কিন্তু সেটা দিতে পারে তার ভূখণ্ডের ভিতরে। আর ভূখণ্ডের ভিতরে তখনই দিতে পারবে যখন আপনি একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আসবেন। এক্সট্রা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট মিনস আপনি ইউ আর ক্রিয়েটিং অ্যানাদার রাউন্ড অফ, ওই যেটাকে আমি বলি স্টেটলেস পপুলেশন। রোহিঙ্গাদের দেখেন, এবং ভারতের যে বিভিন্ন রকমের রেফিউজি সম্প্রদায় আছে, যদিও তারা রেফিউজি কনভেনশন র্যাটিফাই করে নাই, সেগুলিও দেখেন। তো সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে বর্ডার শুড বি সিল্ড অফ, অনলি ভেরিফাইড পিপল শুড কাম, অ্যান্ড দিস হ্যাজ টু বি ডেল্ট ইন 3 পয়েন্টস। এক, রাজনীতিক কনসেনসাসের মাধ্যমে অল পলিটিক্যাল পার্টি। সেকেন্ড, এটাকে নিশ্চিতভাবে বিজেপি, সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনীর একটা কঠোর ভূমিকা নেওয়া দরকার। এবং থার্ড, মানুষের একটা সেন্টিমেন্টের জায়গাটা যদি ভারতীয় পলিটিক্স বুঝে থাকে ভালো, গত 1.5 বছরে যদি বুঝে না থাকে আনফর্চুনেট, কিছু করার নেই। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি বিস্ফোরক মন্তব্য নতুন করে আলোচনায় নিয়ে এসেছে, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া যে হত্যাকাণ্ড শরীফ ওসমান হাদি, সেই ব্যাপারে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে নতুন করে। আমরা আলোচনায় রয়েছি, মিট দ্য পিপল দেখছেন, বিরতির আগে আলাপ করেছি আমরা অন্য বিষয়ে, বিরতির পর ঠিক এই বিষয় নিয়ে আলোচনা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। জনাব রাহিদ এজাজ কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি আমার প্রথম পর্বে আলোচনা করতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর কথা বলছিলাম, যে বাংলাদেশকে জড়িয়ে, এবং ওই কথার রেশ ধরে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি ভোটে হেরে যাওয়ার পরে কথাটা বলছেন, এতদিনের পরে কেন বলছেন? তার মানে হচ্ছে তাদের ইন্টারনাল পলিটিক্যাল ডিনামিক্সের সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে ফেলছেন। এবং এই প্রসঙ্গে আমি খুব স্বভাবতই তিস্তার কথা বলি আপনাদের সবার। আমরা যারা আলোচনা করছি, 2011 সালে সেপ্টেম্বরের কথা মনে আছে, একদম তিস্তা হয়ে যাচ্ছে এরকম একটা ডিল হয়েছে, যে ট্রানশিপমেন্ট বড় করে হচ্ছে, এবং সেই ভিজিটে দেখা গেলো 48 ঘন্টা আগে মমতা ব্যানার্জি মনমোহন সিংয়ের ডেলিগেশন থেকে পুল আউট করলেন। পরিষ্কার সিগন্যাল তিনি আসছেন না, কারণ এর আগে তখনকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজাররা এই ধরনের জিনিসে স্টেপ ইন করে, এবং সাম্প্রতিক সময় আমরা অজিত দোভালকে যেটা দেখছি চরম ক্রাইসিসে করেন, এবং উনি শাটেল করেছিলেন কয়েক ঘন্টার ভিজিটে, তখন স্পেশাল ফ্লাইটে এসেছিলেন, তিস্তা চুক্তি হবে, তবে এই ডিলগুলো হলো না। তো ওই খবর সংগ্রহ করতে গিয়ে আমি পরে যখন ওই ভিজিটের পরে পশ্চিমবঙ্গ সপ্তাহখানেক ছিলাম, তখন দেখলাম 2011তেও বামফ্রন্টকে হারিয়ে মমতা এলো। তখনকার ফরওয়ার্ড ব্লকে ছিলেন তিনি, সেই মন্ত্রীর সঙ্গে আমার 3 দিনের চেষ্টায় শেষ পর্যন্ত তাকে ধরতে পেরেছিলাম, এবং ধরতে পারার পর তার কাছে যেটা শুনলাম সেটা আমাকে কিছুটা হলেও অবাক করেছিল। কারণ ঐতিহাসিক গঙ্গা চুক্তির সইয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটা বিরাট ভূমিকা ছিলেন, সর্ট অফ ইনস্ট্রুমেন্টাল বলতে পারি, পুশ করে এই চুক্তিটা যেতে হয়। কিন্তু বামফ্রন্টের ওই সময়ে ফরওয়ার্ড ব্লকের পানি সম্পদ মন্ত্রী আমাকে জানিয়েছিলেন, বামফ্রন্ট যদি ক্ষমতায় থাকতো এবং তাদের মধ্যে যে ইন্টারনাল আলোচনা হয়েছিল, যেই ফর্মুলাতে যেই কোয়ান্টাম শেয়ারিং, একই ফর্মুলার কথাই কিন্তু মমতা বলছিলেন। অর্থাৎ আমি এই প্রসঙ্গটা এখানে অবতারণা করছি, তাদের ন্যাশনাল ইন্টারেস্টে, লোকাল ইন্টারেস্টে, ইরেসপেক্টিভ টু পার্টি, তারা কিন্তু একটা কনসিস্টেন্ট পজিশনে থাকে। একটু আগে প্রফেসর শাহবানাম যেটা বলছেন, আমাদের মধ্যে কোনো হারমোনি নেই, বিট ক্ষমতায় যেই থাকুক না কেন, এবং উইনার্স গ্রেভ অলের মতো সরকার মনে করে এটা একমাত্র তার এখতিয়ার, সেটা রোহিঙ্গা হোক, পুশিন হোক, আমেরিকার সাথে ট্রেড ডিল হোক, এককভাবে করে ফেলে, অন্যদেরকে এঙ্গেজ করে না। যদিও ইন্টারিম গভর্নমেন্টের সময় ট্রেড ডিলের কথা প্রাসঙ্গিক বলতেই হয়,
আমেরিকানরা কিন্তু খুব স্মার্টলি বোথ বিএনপি এবং জামাতের সঙ্গে নেগোসিয়েশনের এক ফাঁকে কথা বলেছিল যে দুই দলের যে কেউ ক্ষমতা এলে কি করবে না করবে, অর্থাৎ তারা করেছিল কিন্তু আমরা স্বতঃপ্রণোদিত হয়ে করিনি। এখন মমতা এসেনশিয়ালি এই কথাটা বলছেন ইন্টারনাল পলিটিক্যাল ডিনামিক্সে মাইলেজ নেওয়ার জন্য। আমি জিনিসটাকে এভাবে দেখি। তিনি তখন কেন বললেন না? তিনি এখন বলছেন যে অমিত শাহ জিনিসটা চেপে যেতে বলেছিলেন, বিষয়টা তারা জানেন। এবং যে কথাটা একটু আগে বলছিলাম যে আমাদের লাগোয়া ভারতের সীমান্ত, আমাদের সীমান্তবর্তী রাজ্যগুলো, সেটা পশ্চিমবঙ্গ বলুন আসাম বলুন, তাদের ইন্টারনাল ডোমেস্টিক কম্পালশনের জন্য বাংলাদেশকে ইস্যু করে। বিশেষ করে আমি হেমন্ত বিশ্ব শর্মার বললাম, টাইম অ্যান্ড এগেন অত্যন্ত ডেরোগেটরি কমেন্ট তিনি বছরের পর বছর করেন। কিংবা শুভেন্দু অধিকারী যে 3D, ডিলিট, ডিটেক্ট, ডিপোর্টেশন, এবং সেটা তো উনি করেই ছাড়ছেন। আমি ডিলিট, ডিটেক্ট, ডিপোর্টেশনকে অন্যভাবে দেখি যে ডিলিট, ডিসএনফ্রাঞ্চাইজ অ্যান্ড ডিহিউম্যানাইজেশন। এবং আলটিমেটলি তাই হচ্ছে, আপনি ডিলিট করছেন, তাদেরকে ডিসএনফ্রাঞ্চাইজ করছেন, অর্থাৎ ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, তাদেরকে পুশিনের মতো একটা টুল ইউজ করে ডিহিউম্যানাইজেশনের পথে গেছেন। তো এই যখন আপনি যান, আপনার বিষয়টাতে আমি পরিষ্কার, আপনি এখানে বন্ধু বা সুপ্রতিবেশী সুলভ মানসিকতা থেকে জিনিসটা করছেন না, আপনি করছেন পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। এবং আমরা তো দেখছি যে শুভেন্দু অধিকারী এত মরিয়া হয়ে জিনিসটা করছে, যেটা কথা ছিল হয়তো বিজেপি আসছে, আমাদের অনেকের মধ্যে এমন একটা উৎসাহ ছিল না বিজেপি আসছে, এবার বোধহয় পানির ক্ষেত্রে বিরাট সুরাহা হবে, এগুলো পলিটিক্যাল রেটরিক থাকবে। আনফর্চুনেটলি সেটা হয়নি। একটু মনে করিয়ে দিতে চাই, 2014 জুন মাসে যখন বিজেপি ক্ষমতা এসেছিল, আজকে যারা সরকারি দল, তাদের ওই শিবিরের কারো কারোর মধ্যে এক ধরনের উল্লাস দেখা গেছিল যে কংগ্রেস আর আওয়ামী লীগের একটা হিস্টোরিক লিগেসি আছে, যেই সম্পর্ক আছে বিজেপি ক্ষমতায় আসবে সেই বন্ধুত্বের তালটা কেটে যাবে। কিন্তু তালটা কাটেনি। কেন কাটেনি? আমরা ইন্ডিয়ান ইন্টারেস্টে যেভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে গেছি, ব্যাক করে গেছি, সেটা কনসিস্টেন্টলি কংগ্রেস থেকে বিজেপি সেটা কন্টিনিউটি ছিল। তো এই জায়গাতে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমাদের প্রফেসর সাহেবের কথা ধরে বলি, ন্যাশনাল ইন্টারেস্টে, সেটা পুশিন হোক, রোহিঙ্গা হোক, যে কোনো ইস্যু হোক, আমাদের তো সময় বদলেছে, দিন বদলেছে। পার্লামেন্টে নিশ্চয়ই একটা ডিবেট হতে পারে, একটা ডিসকাশন হতে পারে, একটা ব্রিফিং হতে পারে বিরোধী দল সহ সবগুলা ইন্ডিপেন্ডেন্ট পার্টি মেম্বারদের নিয়ে, যে সিচুয়েশনটা এমন, আমাদের কি করা আছে। এটা আমরা অতীতে কখনো করিনি, কিন্তু অতীতে করিনি বলে গত 50 বছর এখন যে শুরু করা যাবে না তা তো না। শুধু পাবলিক ডোমেনে আলোচনা না, এবং এর প্যারালালি পাবলিক ডোমেনে বোধহয় আমার মনে হয় ডিবেটগুলো শুরু হওয়া উচিত। ন্যাশনাল সিরিয়াস ইস্যুতে আমাদের সবগুলা পার্টিকে, সবগুলো স্টেক হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভকে অ্যাড করে এ বিষয়ে ডিবেট চালু করা, ন্যাশনাল একটা পজিশন নাও যে সামনের দিন আমাদের কিভাবে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। প্রফেসর শাহাব ইনাম খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুধুমাত্র পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য এটা নিয়েছে, নাকি আসলে তার এই মন্তব্য, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ যে হত্যাকাণ্ডের ঘটনা, সেটা তাদের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে? এখন সেটা সমাধানে ঢাকা বলছে যদিও যে এরকম খুব একটা গুরুত্বের সাথে দেখার কোনো প্রয়োজন বোধ করছে না, এরকম একটা বক্তব্য আমরা পেয়েছি বা এসছে। আসলে কি তাই? আমি একটা কথা বললাম যে কূটনীতির জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। যে কথাটা এই কারণে বললাম যে আপনি পলিটিক্যালি বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ পলিটিক্সের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তান পেহেলগাম বা অন্যান্য যে বিষয়, এবং এই রিসেন্টলি তো দেখলেন যে মানে ওই মেডিয়েশন করছে, তাই না? চীন নিয়ে অনেকদিন বড় বড় কথা বলা হচ্ছিল যে চীন কতটা ভায়োলেন্ট বা তাদের এগেনস্টে। এখন দেখেন ট্রেড $125 বিলিয়ন উপরে উঠে গেছে, দুই দেশের $90 বিলিয়ন উপরে খালি। তার মানে এই যে রেটরিকগুলি যেগুলি আছে, এগুলি আসলে কাজ করছে না। কাজ করছে একটা রেটরিকই, সেটা বাংলাদেশ রেটরিক। কারণ বাংলাদেশের পলিটিক্যাল ক্যাপাসিটি আওয়ামী লীগের সময় অ্যাবসলুটলি জিরো ছিল এটাকে কাউন্টার করার জন্য। ইন্টারিম গভর্নমেন্ট যখনই এটাকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখন দেখেন যে রিলেশনশিপ পুরোটাই ডিসএনগেজড হয়ে গেছে। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে বলেছিল যে সব সম্পর্কই তো নর্মালাইজেশন হবে, বিভিন্ন রকম। ইভেন মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও তো খুব রিসেন্টলি একটা বেশ বড়সড় বক্তব্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়েছে। হ্যাঁ, কারেক্ট না? এই যে দেখেন, এই যে আপনি কনসিস্টেন্ট ভাবে আমার কাছে কোনো মেসেজিং দিচ্ছেন না, কিছুদিন নামই নিচ্ছেন না, আবার কিছুদিন আবার। এখন যেটা রাহিত ভাই একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, দেখেন মার্কিনিরা কিন্তু যেহেতু সুপার পাওয়ার, তার তো এই ঘটে তো এই বুদ্ধিটা আছে, সুতরাং সে তার দায়িত্ব অনুযায়ী দুই পলিটিক্যাল পার্টির সাথে আলাপ আলোচনা করে। চীনারাও একই কাজই করে, এটা থেকেও তো কিছু শিখতে পারে।
তো এখন শিখছে না বলে প্রবলেমটা হয়ে যাচ্ছে। এখন ইন্টারেস্টিং পার্ট, যখন আপনি মমতা ব্যানার্জির কথাটা বললেন, এই যে ইন্টারনাল পলিটিক্সে এখন একটা কাউন্টার ন্যারেটিভ দেওয়া, এখন এটা সত্য মিথ্যা যাচাই করার মতো ক্যাপাসিটি আমাদের এই মুহূর্তে কারো নাই। তো আমি কূটনীতিক ভাষ্যটাও যদি অ্যাকসেপ্ট করে নিই যে এখানে একজন বিজিত পার্টি যে কোনো ব্যক্তি যে কোনো কিছুই বলতে পারেন, কিন্তু অ্যাট দি সেম টাইম এটা কি এমন একটা পরিষ্কার বার্তা দিচ্ছে না যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সিকিউরিটি স্টেবিলিটি, সেই জায়গাতে একটা অমিনাস পিকচার দিচ্ছে নাকি? সুতরাং এটা কি ভারতীয় পলিটিক্যাল পলিসি মেকাররা আইদার এটাকে রিজয়েস করছে যে আমরা এরকম একটা ঘটনা ঘটাতে পারি, আরেকটা হতে পারে যে যদি বুদ্ধিমান হয় তাহলে চিন্তা করবে যে এটার তো ফল এফেক্টটা ইজ ভেরি ব্যাড। সুতরাং এটা সাধারণ মানুষের কাছে গেছে। সুতরাং কূটনীতিকে আমি একটু সরিয়ে রেখে যদি সাধারণ মানুষের কাছে যাই, তো সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছে? একটা বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশ এবং ভারতের নীতি নির্ধারকরা ইদানিং একটা ফ্যাশনেবল কথাবার্তা প্রায়ই বলেন, না ওটা তো পলিটিক্সের জন্য বলেছে, এর জন্য বলেছে, বাট ইউ থিঙ্ক যে মানুষ এখন এতটাই নির্বোধ হয়ে গেছে যে তার কাছে ইনফরমেশন পৌঁছায় না? সুতরাং হাই ইনফরমেশন ফ্লো যখন থাকবে, স্বাভাবিকভাবে আপনার পলিটিক্যাল ওপিনিয়ন তৈরি হবে। তার মানে আবার আপনার একটা টেন্ডেন্সি হচ্ছে, ভুল হোক, একটা ভুল বার্তা মানুষের কাছে যাচ্ছে, ভুল জানছে, মিস ইনফরমেশন, বাট ইনফরমেশন তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে তার মানে আপনি কাউন্টার করছেন না। এখন যখন আপনি এটা কাউন্টার করতে যাবেন, তখন আইদার আপনি একটা ব্লাফ দেবেন বা ডিসেপশনের মধ্যে যাবেন, এগেইন আপনি একটা ক্রনিক প্রবলেমের মধ্যে। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি রাহিদ ভাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পলিটিক্যাল কনসেনসাসটা থাকা দরকার। আজকে হাদিকে নিয়ে বলছে, কালকে আরেকজনকে নিয়ে বলবে, বিভিন্নভাবে করবে, এবং এটা বাইল্যাটারাল রিলেশনশিপকে খালি ডিটেরিয়েশনের দিকে নিয়ে যাবে। কিন্তু এরকম বক্তব্য যখন আসে ওখান থেকে, বা ওরকম একজন দায়িত্বশীল ব্যক্তি যখন বলেন, তাতে কি মনে হয় যে এরকম একটা অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ডের যে তদন্ত কাজ, সেটা আসলে গতিপথ বদলে যেতে পারে, বা ঢাকার আসলে আরো ব্যাখ্যা চাওয়া উচিত তাদের কাছ থেকে? আপনি যে কোনো আইন শৃঙ্খলার ক্ষেত্রে যখন আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেশনে তো মানে যেরকম সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস দরকার, অন্যান্য এভিডেন্সেস দরকার, এই ধরনের বক্তব্য, মমতা ব্যানার্জি তো যে কেউ মানুষ না, মানে তিনি হেরে গেছেন, তিনি পলিটিক্যালি এখন ক্ষমতায় নাই, বাট হি ইজ আ পলিটিক্যাল লিডার, রাইট? একটু দায়িত্বশীল পদবিতে ছিলেন, সেই পদবিকে ব্যবহার করেই তিনি এই রেফারেন্সটা দিচ্ছেন। আপনি আমার নামের আগে প্রফেসর বলছেন, আপনি রাহিদ ভাইয়ের আগে বলছেন ডিপ্লোম্যাটিক জার্নালিস্ট বলছেন, আপনি একজনের নামের আগে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলছেন, ডিপ্লোম্যাট বলছেন, অ্যাম্বাসেডর বলছেন। তার মানে কেন বলছেন? যে একটা পদবি থেকে তো এটা এসছে, কোনো না কোনো একটা দায়িত্বশীল। সুতরাং এই দায়িত্বশীল জ্ঞান যেটা আছে, সেটা খুব স্বাভাবিকভাবেই আপনার যারা ইনভেস্টিগেশন করে তারাও যদি এটাকে না নেয়, ইনভেস্টিগেশন রেজাল্ট বেরোলেও একটা ভালো রেজাল্টই বেরোলো, আপনার একটা ভালো ফাইন্ডিংয়ে বেরোলো, সাধারণ মানুষের মধ্যে একটা সাসপিশিয়াস তৈরি করে দিলেন আপনি, আননেসেসারি। এবং সেই কারণে আমি মনে করি আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। এটা মানে দুই দেশেরই পলিসি মেকারদের মাথায় থাকা দরকার যে এই ধরনের বক্তব্য আমরা এড়িয়ে যেতে পারি বটে, চিঠি চালাচালি করতে পারি বটে, কিন্তু 18 কোটি মানুষ সাথে 1.2 বিলিয়ন পপুলেশন ভারতের, এটা যদি যোগফল করেন, এখানে যে ধরনের তৈরি হয়, আপনি দেখেন বাংলাদেশ সম্পর্কে ভাষাগুলি কি ব্যবহার করা হয় পলিটিক্যালি, তো সেটাও তো একটা টেস্টিমনি দেয়। একটা বলতে পারেন যে এদের জ্ঞান বুদ্ধির অভাব আছে বলে এই ধরনের ভাষা ব্যবহার করে, বাট করছে তো ভাষাটা ব্যবহার। বুঝতে পারছি। আমাদের আয়োজনের শেষ দিকে চলে এসেছে, আরেকটা বিষয় না আনলেই নয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। আমি এই পর্যায়ে জনাব রাহিদ ইজাজ আপনার কাছে যাব যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং বাংলাদেশের কোনো প্রতিনিধি তিনি ইউএনজিএতে সভাপতি। রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিশ্চয়ই এজেন্ডা নির্ধারণে একটা ভূমিকা থাকবে, এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকলো, সেটাকে কিভাবে দেখেন, আর বাংলাদেশ এখান থেকে কিভাবে লাভবান হবে? ধন্যবাদ। জাতিসংঘের যে অর্গানগুলো আছে, 6টা বড় অর্গান, তার মধ্যে সবচেয়ে বড়টাই হচ্ছে ইউএনজিএ, এবং সারা বছর তার যেই আপনার ইস্যুগুলো আসে, সেই ইস্যুগুলো নিয়ে তাকে ডিবেটে থাকতে হয়, এবং একটা নিউট্রাল রোল প্লে করে সেই রেজলিউশনগুলো তাকে গুছিয়ে আনতে হয়। এটি হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে তার আন্ডারে কিন্তু 6টা আলাদা আলাদা কমিটি আছে, সেখানে বাজেটিং থেকে শুরু করে পিস কিপিং থেকে শুরু করে অনেক কিছু। তো মোটা দাগে যদি বলি, পথটা আপনি যেভাবেই দেখেন না কেন, সেটা নিশ্চয়ই এটা মিথ, এবং মানে ইউএন সেক্রেটারি জেনারেল আছে, এখন ইউএন সেক্রেটারি জেনারেল গুরুত্বপূর্ণ নাকি জিএর প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ, এই বিতর্ক বা আগ্রহ কৌতূহল আসতেই পারে।
কারণ 4 দশক পরে আমরা এই পদে গেছি। তাৎপর্যের দিক থেকে উনি এসজি নন, কিন্তু সেক্রেটারি জেনারেল না হলেও এই যে বিশ্বের যে 193 দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সাথে এঙ্গেজমেন্ট, এটি তাকে বিশেষ একটা মাইলেজ দেয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 1986-তে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের ইউএনজি এর প্রেসিডেন্সি আর 2027 সালে 26 থেকে 27-এর প্রেসিডেন্টে একটা কেন এক না? এখন এঙ্গেজমেন্ট ইউএনের, যদিও ইউএনের ক্ষমতা নিয়ে, যোগ্যতা নিয়ে, দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু গত 5-7 বছর হয়েছে এই জি এর প্রেসিডেন্ট কিন্তু তার টেনিউরের পরেও কনসালটেশন প্রসেসের মধ্যে থাকেন এবং ইন্ডিভিজুয়ালের ক্যাপাসিটি অনুযায়ী সেই প্রেসিডেন্টকে বা ফর্মার প্রেসিডেন্টকে কিন্তু বিভিন্ন সময় কনসালটেশনে এঙ্গেজ করা হয়। তো সেই দিক থেকে একটা তাৎপর্য আছে। এবং আমরা যদি ভোটের আউটকামটা দেখি, বিশেষ করে সাইপ্রাসের তুলনায় আমাদের ক্যান্ডিডেচার হয়তো আগে ছিল, কিন্তু কনফিউশন ছিল মাত্র 3 মাসের সময়, ফেব্রুয়ারি টু জুন। তো এই 3 মাসের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই করে তিনি জিতেছেন। এবং ইউএনজি এর প্রেসিডেন্সির ইলেকশনে রিসেন্ট একটা ট্রেন্ড হচ্ছে আরএসএফ বা রেসিপ্রোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট। এই জিনিসটা কি, অর্থাৎ আপনি আমাকে সাপোর্ট করছেন সেটা লিখিত একটা স্বীকৃতি দিতে হবে। যখন আমরা শুরু করেছিলাম সেই সংখ্যাটা অত্যন্ত কম ছিল, আমি যদি ভুল না করি 20-25-এর আশেপাশে। সেখান থেকে আপনি আপনার 99টা ভোট পেয়ে জিতেছেন 190 ভোটের মধ্যে। তো অবশ্যই এখানে আমাদের ডিপ্লোমেসির সাফল্য আছে। ডক্টর খলিলের উনি পুরোটা ইউএন সিস্টেমে বেড়ে ওঠা মানুষ, 91 থেকে শুরু করে আংটার সহ বিভিন্ন ইউএন অর্গানাইজেশনে, জিনিভাতে এবং নিউ ইয়র্কে কাজ করেছেন। তার চেয়ে দক্ষতা চেয়ে আমি বাংলাদেশকে একটু, ব্যক্তি খলিলের যেমন যোগ্যতা দক্ষতা আছে, টিমের দক্ষতা কাজ করেছে, পাশাপাশি কাজ করেছে আমাদের বন্ধুপ্রতিম কিছু রাষ্ট্র, এবং সামগ্রিকভাবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূমিকাটা, বাংলাদেশ বরাবরই কিন্তু মাল্টিল্যাটারালিজমের চ্যাম্পিয়ন। সেটা আপনি এমডিজি বলুন, এসডিজি বলুন, ক্লাইমেট চেঞ্জ বলুন, মাইগ্রেশন বলুন, স্মল স্টেট বা ডেভেলপিং স্টেটের ক্ষেত্রে যে রোলটা, বাংলাদেশের এই মাল্টিল্যাটারালিজমের যে চ্যাম্পিয়ন একটা রোল, সেই রোলটা অবশ্যই এই ক্রাইসিসের মধ্যে, বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর অনেকগুলো দেশ এখনও মনে করে যে মাল্টিল্যাটারালিজমে যদি আমরা ভরসা রাখতে চাই তাহলে এরকম একটা দেশকে বেছে নেই। তো এই সব প্যারামিটার মিলেই আমি মনে করি বাংলাদেশ জিতেছে। এবং অবশ্যই তো এখানে পোলারাইজেশনের বিষয় আছে, সেটা যুক্তরাষ্ট্র ধরুন, তুরস্ক ধরুন, চীন ধরুন, তাদের একটা বড় ভূমিকা ছিল। ভূমিকা না থাকলে মাত্র 3 মাসের কম্পিটিশনে নেমে 10 বছর ধরে যে ক্যাম্পেইন করছেন, আরএসের মতো মেকানিজম যখন সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেখানে আপনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতেছেন। যদিও আমাদের অনুষ্ঠানে এত সময় নেই বলে আরও বিস্তারিত বলার সুযোগ নেই। এবং এখানে আমি অবশ্য রাষ্ট্র বাংলাদেশ এবং ব্যক্তি খলিল দুইজনের যোগ্যতাটাকেই দেখি। আর তাৎপর্য তো অবশ্যই আছে, যেটা বলছি 1 বছর ধরে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ একটা গুরুত্বের, বাংলাদেশের উপর স্পটলাইট থাকবে। এই যে নেগোসিয়েশন হবে, রেজলিউশন হবে, এখানে বাংলাদেশের ভূমিকা থাকবে। তো ওই ভূমিকাটা কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে মাইলেজ নিতেই পারে। এখন কথা হচ্ছে আমাদের রাজনীতিবিদ এবং সরকার সে মাইলেজটা নেওয়ার মতো ক্যাপাসিটি আছেন কিনা, নিজেরা যেভাবে দেখেন, আমি আপনি যেটা বলছেন, আমরা প্র্যাকটিশনার জায়গা থেকে বলছেন, তাদেরকেও জিনিসটা ভাবতে হবে যে 1 বছরের প্রেসিডেন্সি, 86-এ যখন হুমায়ুন রশিদ চৌধুরী হন, তখন কে ছিলেন? ইতিহাসের অন্যতম স্বৈরশাসক জেনারেল এরশাদ ক্ষমতায় ছিলেন, এরশাদের দল জাতীয় পার্টি ছিল। তো সে আমল আর 40 বছরের মধ্যে গোটা দুনিয়ার অনেক পরিবর্তন হয়েছে। আমি আবারও বলছি, ইউএনের নিয়ে প্রশ্ন আছে, ইউএনের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ যখন এখানে জিতেছে, বাংলাদেশের কিন্তু কিছু করার আছে। অন্তত 1 বছর গ্লোবাল স্পটলাইটের মধ্যে থাকবেন। তো সেই গ্লোবাল স্পটলাইটকে কাজে লাগিয়ে বাংলাদেশ ওই সম্মান মর্যাদার জায়গায় এই মাল্টিল্যাটারালিজমের যে চ্যাম্পিয়ন একটা রোল, সেটাকে টেনে নিয়ে যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি। আচ্ছা, আপনার বক্তব্যের ধারাবাহিকতা থেকে ধরি, অধ্যাপক শাহাব এনাম খান, এই যে ডক্টর খলিল সভাপতি পদে আসলেন, এটার মাইলেজ বাংলাদেশ নিতে পারবে কিনা বা ক্যাপাসিটি আসবে নাকি, এই প্রসঙ্গে জনাব রাহিদ এজাজ বলছিলেন। একই সাথে যে সফট পাওয়ার দিচ্ছে এই সভাপতি পদে আসাটা, সেই সফট পাওয়ার বাংলাদেশ কিভাবে কাজে লাগাবে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতি দেখলে দেখা যাচ্ছে যে জাতিসংঘের কার্যকারিতা নিয়েও নানা মহল অনেক সময় প্রশ্ন তোলেন। সেই ক্ষেত্রে ওনার এই সভাপতি পদের থেকে এই দায়িত্ব পালন করাটা কতটুকু চ্যালেঞ্জিং হবে? দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু প্যারালাল কোনো ইউনাইটেড নেশনস তৈরি করা যায়নি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কোনো রাষ্ট্রের অবজেকশন থাকতে পারে, কোনো রাষ্ট্রের রিজার্ভেশন থাকতে পারে, কোনো রাষ্ট্র ইনক্যাপাসিটি
দাবি করতে পারে, অনেক কিছুই দাবি করতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই যতগুলি জেনারেল অ্যাসেম্বলির সদস্য আছে তারা প্রত্যেকেই জেনারেল অ্যাসেম্বলিতে যান। সুতরাং একটা আস্থার জায়গা এখনো আছে, হয়তো নড়বড়ে হতে পারে, বিকল্প নাই। এক্স্যাক্টলি, এখন পর্যন্ত বিকল্প। এবং আরেকটা ফান্ডামেন্টাল আর্গুমেন্ট হলো যতদিন পর্যন্ত P5 সিকিউরিটি কাউন্সিল, দেখেন সিকিউরিটি কাউন্সিলের আনন্দ তো এই 5টা রাষ্ট্র কখনো ছাড়বে না। তারা যদি রিফর্ম করতো তাহলে তো নিশ্চিতভাবেই ইউনাইটেড নেশনসের গতি প্রকৃতিই চলে যেত। সুতরাং এই P5 এর যে জুরিসডিকশন সেটাও যদি তারা এক্সারসাইজ করতে চায়, ওটার অল্টারনেটিভ তো বোর্ড অফ পিসও চিন্তা করা হয়েছে, যে ওটা কোনো কাজেই লাগছে না। সুতরাং এই যে P5 যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইউনাইটেড নেশনস উইল অলওয়েজ রিমেইন অ্যাবসলিউটলি ফান্ডামেন্টাল টু মাল্টিল্যাটারালিজম। এটা একটা। দ্বিতীয় যে বিষয়টা, যেটা রাইট ভাই অ্যাবসলিউটলি স্পট অন ভাবে বলেছেন, যে মুশকিলটা হচ্ছে না যে বাংলাদেশ এটার প্রেসিডেন্সি নিচ্ছে, এখন প্রেসিডেন্সির মাইলেজটা আমরা কীভাবে নেব। তার মানে আপনাকে আগামী 1 বছর, মানে আমার কূটনীতিক যারা আছেন তাদেরকে, এই যে আমি একটা কথা বললাম, আয়রনিটা হলো যে ভারতের সাথে আপনার কূটনীতির জায়গা কমে যাচ্ছে, কিন্তু ইউনাইটেড নেশনসে আপনার কূটনীতির জায়গা কিন্তু বিশাল হয়ে যাচ্ছে। সুতরাং এই যে 193টা দেশ আছে, প্রায়োরিটি, এজেন্ডা, সব কিছু যেগুলি আছে সেগুলিতে, ইভেন সেক্রেটারি জেনারেলের যে ইলেকশন হবে, সেই ইলেকশন মানে সিলেকশন হবে, সেই জায়গাতে ইলেকশন বা সিলেকশন যেটাই হোক না কেন, সেইখানেও কিন্তু জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সির একটা বড় ভূমিকা থাকে, এবং এটা 2027-এ হতে যাচ্ছে। সুতরাং সব দিক থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখন যে সফট পাওয়ারটা তৈরি হয়েছে সেইটাকে বেগবান করার জন্য গভর্নমেন্টের একটা বড় রকমের ফোকাস নেওয়া উচিত। এবং আমি মনে করি ডক্টর খলিল যেহেতু 1 বছর ওখানে আছেন, ভবিষ্যতে আরও দেখতে হবে যে বাংলাদেশের উনি আরও বড় পদে যেতে পারেন কিনা, যাতে বাংলাদেশের ইন্টারেস্টটা লং টার্মে আরও বেশি রিফ্লেক্টেড হতে পারে। কারণ ক্ষুদ্র বাংলাদেশের গণ্ডির বাইরেও বাংলাদেশকে এখন বহির্বিশ্বে নিতে হবে, সুতরাং সেই জায়গাতে আমাদের এরকম ইন্টারন্যাশনাল পার্সোনালিটির দরকার আছে। তো তার মানেটা কি? তার মানেটা আমি মনে করি যেটা রাহিদ ভাই বলেছেন, যে নট অনলি দি ডিপ্লোম্যাটিক কমিউনিটি, পলিটিক্যাল কমিউনিটি, সিভিল সোসাইটি বলেন, ওভারঅল পলিটিক্যাল পার্টি বলেন, কারণ এই জেনারেল অ্যাসেম্বলির পজিশনটা তো শুধুমাত্র বিএনপির না বা ইন্টারিম গভর্নমেন্টের না, সেটা জামাতে ইসলামীর জন্য এটা অ্যাপ্লিকেবল, এনসিপি যারা আছে প্রত্যেকের জন্যই এটা অ্যাপ্লিকেবল, সেটা সবারই রিপ্রেজেন্টেশন করছে। সুতরাং তাকে আমার মনে হয় যে তার মাধ্যমে আমাদের এই মুহূর্তে যে সফট পাওয়ার এক্সারসাইজ করার জন্য, এবং এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে দিস ইজ আ পজিশন অফ নিউট্রালিটি। সুতরাং ওভার অ্যাম্বিশাস কিছু চিন্তা করাটাও ঠিক হবে না, যে রোহিঙ্গা প্রবলেম সলভ করে দিবে কিংবা কালকে এটা প্রবলেম সলভ করে দিবে। না, কিন্তু তাতে কি সুযোগ সৃষ্টি হয় না? নিশ্চিত, সেটাই তো বলছি, যে সমাধান করে দিবে এটা জেনারেল। কিন্তু উনাকে তো রোল প্লে করতে হবে সবার প্রেসিডেন্ট। এক্স্যাক্টলি, হি মাস্ট অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য অল, এবং সেখানে অনেকটা ভাইব্রেন্ট, এবং ভাইব্রেন্ট কেন, স্মল স্টেটস, আইল্যান্ড স্টেটস, ভালনারেবল কান্ট্রিজ, এই যে একটু আগে বললাম মাল্টিল্যাটারালিজম আমরা চ্যাম্পিয়ন। আপনি সফট পাওয়ারের কথা বলছেন, প্রফেসর শাহবানাম শেষ করলে বা আমি এখানে বলতে পারি সফট পাওয়ারের ইমেন্স ক্যাপাসিটি আজকের দিনে আমরা যেটা দেখি। ধরা যাক আমি কথার প্রসঙ্গেই বলি, ভারতের সাথে টানাপোড়েন, ওই অবস্থার মধ্যে বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। কি দেওয়া হলো? এখন কি করবেন? সরকারের দরজা বন্ধ হয়ে গেছেন, তো সরকারি দুয়ার বন্ধ হয়ে গেছেন, ক্রেডেনশিয়াল দিতে দেরি হচ্ছে, তাই বলে কি সেই রাষ্ট্রদূত বা হাই কমিশনার হাত গুটিয়ে বসে থাকবেন? তো সফট পাওয়ার টুল আছে। এই যে আমি বলছি আসাম, পশ্চিমবঙ্গ, এগুলো আমাদের লাগোয়া। এখন আসামের কথা যদি বলি, ভূপেন হাজারিকার গান আমাদের কানেক্ট করে, নদী আমাদেরকে কানেক্ট করে, জুবিন গার্গ আমাদেরকে কানেক্ট করে। আপনি সেই হাই কমিশনারকে আমরা দেখেছি শারীর ডিপ্লোমেসি করেছেন, অন্যান্য কালচারাল ডিপ্লোমেসি করেছেন, স্টেটগুলোতে গেছেন। তারপর যখন এখন দুই দেশের মধ্যে নির্বাচনের পর একটা এঙ্গেজমেন্ট দেখছি, তাহলে তার জন্য সরকারি দুয়ার খুললো। এই যে আপনি সফট পাওয়ারের কথা বলছেন, উনি যেটা বলছেন বাংলাদেশের জন্য এই যে মাল্টিল্যাটারালিজম, যে বাংলাদেশের স্ট্রেংথ, এটা অবশ্যই 86-এ কাজ করেছে, এবং আমরা বরাবরই দেখি আন্তর্জাতিক পরিসরে নির্বাচন বাংলাদেশ ভালো করে। তা কেন ভালো করে? সেটা ট্রেড অফ বলুন, নেগোসিয়েশন বলুন, ওখানে একটা রোল প্লে করে। আর যে ভ্যালু, ইউএনের কথা কেন বলছি, গোটা দুনিয়ায় এখন সংকটটা কি? মূল্যবোধের সংকট, আদর্শের সংকট। এই যে যুদ্ধ, যুক্তরাষ্ট্র আপনার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার নামে অন্যায় একটা যুদ্ধ চাপিয়ে দিল। এই সংকটটা তো ভ্যালু, ওই যে ভ্যালুজের প্রতি বাংলাদেশের যে অ্যাডহারেন্স, বাংলাদেশ যে এখানে চ্যাম্পিয়ন, এটারই স্বীকৃতি। তো সেই জায়গায় আমাদের আপনি যেটা কালচারাল ডিপ্লোমেসি বা সফট পাওয়ারের কথা বলছেন,
সেখানে আমাদের কাজ করার সুযোগ আছে। এখন সেই সুযোগটাকে আমরা কতটা কাজে লাগাতে পারি সেটাই কিন্তু আমাদের চিন্তা করার সময়। আমাদের একজন প্রতিনিধি গেছেন, সেটা ধরে বাংলাদেশ আগামী 1 বছর বৈশ্বিক পরিমণ্ডলে নিজের মর্যাদা ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল করে সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আয়োজনে একেবারে শেষ পর্যায়ে যেহেতু প্রফেসর শাহাব আলম খান আপনার বক্তব্য দিয়ে আয়োজন শেষ করতে না, চাই। আমি মানে আমার কাছে মনে হয় রাহিত ভাই যেটা শেষে বললেন যে আমরা এখন একটা সফট পাওয়ার হাতে পেয়েছি, এবং সফট পাওয়ারটাকে শুধুমাত্র যে আমার মানে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলে হবে না, বৈশ্বিকভাবে চিন্তা করতে হবে। সেই কারণে যেটা বললেন যে শাড়ি ডিপ্লোমেসি, দিস আর ভেরি এফেক্টিভ। এবং আমার কাছে মনে হয় যে ডক্টর খলিল ভবিষ্যতে মানে যদি লম্বা সময় ইউএনএ থাকতে পারেন, ট্রাস্ট মি, আমাদের জন্য এটা যে কত বড় একটা ইনস্ট্রুমেন্ট হবে। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের এখন নজরটা ওখানে দেওয়া দরকার, যদিও তিনি খুব গুরুত্বপূর্ণ পদেও আছেন বাংলাদেশে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের এই পদের চেয়ে ইউএনের এই পদটার উপরে আমি বেশি অন্ততপক্ষে জোর দিব, কারণ বাংলাদেশ এখন গোয়িং থ্রু এ ম্যাসিভ আরো বিস্তৃত। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ওয়েস্ট এশিয়া, কি না প্রবলেম হচ্ছে। অনেক ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে এজেন্ডা সেটিং এর জন্য তার কিন্তু একটা বড় রকমের ভূমিকা থাকবে, যদিও প্রেসিং ইস্যুস থাকে। এখন ধরেন ইউক্রেনের মতো আরেকটা ঘটনা ঘটলে খুব স্বাভাবিকভাবে ক্লাইমেট হয়তো প্রায়োরিটি পাবে না, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তার কাছে কিন্তু সেই ধরনের ফ্লেক্সিবিলিটি ব্যবহার করার সুযোগ হবে। সুতরাং সেই সুযোগগুলি তিনি ব্যবহার করলে পরে আমরাই উপকৃত হব। সুতরাং আমি মনে করি যে এটা একটা বড় সুযোগ। বাংলাদেশের এখন ইউএন সেন্ট্রিক, ওয়েস্ট সেন্ট্রিক, ইস্ট সেন্ট্রিক চিন্তাভাবনাটা করা দরকার। এবং এই যে দেশগুলি ওআইসি বলেন, আফ্রিকা বলেন, আমাদেরকে যে সাপোর্টগুলি দিয়েছে, আফ্রিকার দিকেও আমাদের এখন বড় রকমের নজর দেওয়া দরকার। যারা আমাদের বন্ধু প্রতিম আছেন তাদের সাথেও একসাথে মিলে আমার মনে হয় ডক্টর খলিল এই জায়গাতে বড় রকমের ফ্যাসিলিটেট করতে পারে। জি, জনাব রাহিদ এজাজ খুব সংক্ষেপে কিছু যোগ করতে চান? আমরা শেষ করতে চাই। না, উনি তো মোটা দাগেই বলেছেন। আর যদি কূটনীতির কথা বলেই আপনি শুরু করেছিলেন, সরকারের 3 মাস গেল এবং আমরা তো এঙ্গেজমেন্টগুলো দেখেছি কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের আমল থেকে, সেটা যুক্তরাষ্ট্র, চায়না, টার্কি। আমরা যখন আলোচনা করছি কয়েক ঘন্টার মধ্যে টার্কি ফরেন মিনিস্টার বাংলাদেশে আসবে। তো এই জায়গাতে যে আমি মনে করি বাংলাদেশের সামনে সুযোগগুলো আছে, সেই সুযোগগুলোকে কিভাবে পুরোপুরি কাজে লাগানো যায়, এগিয়ে যাওয়া যায়, সেখানে আমাদের পরিকল্পনা করে এগুনোটা খুব বাঞ্ছনীয়। অনেক ধন্যবাদ জনাব রাহিদ এজাজ এবং অধ্যাপক শাহাব আলম খান, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, দেখছিলেন মিট দ্য পিপল, এই আয়োজন চ্যানেল 24 এর পর্দায়। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেল 24 এর পর্দায় চোখ রাখবেন বলে আশা রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।